আমাদের সাথে স্টুডিওতে মাহফুজুল্লাহ আছেন অজয় দাশগুপ্ত। আলোচনায় যেতে চাই। শুরুতেই প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রধানমন্ত্রী বলছেন বিশ্বের সবচেয়ে কম খরচে বাংলাদেশে উচ্চ শিক্ষা দেয়া হয়। উল্লেখ করে রাখতে চাই শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে বেশ একটি উচ্চ পর্যায় পর্যন্ত, কিংবা বিনামূল্যে বই দেওয়ার নিয়মও বাংলাদেশে রয়েছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বহু যেটা বাধা ছিল, অন্তরায় ছিল, সেগুলোকে কম করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কুসুমাস্তীর্ণ করার চেষ্টা করা হয়েছে, এক বাক্যে যদি বলতে চাই আমরা। কিন্তু এই ছেলে মেয়েগুলো যখন উচ্চশিক্ষার কথা বলছি, আমরা উচ্চশিক্ষা নিতে যাই বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই, পাবলিক ইউনিভার্সিটিতে তারা ভর্তির জন্য যায়, সেক্ষেত্রে যে আসন সংখ্যা রয়েছে, হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর বের হয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে যে সেখানে তারা পড়তে যাবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বাস্তবতা আসলে ঠিক সেই সময় কতটুকু গ্রহণযোগ্য হয়? মাহফুজুল্লাহ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। না, প্রধানমন্ত্রী যে মন্তব্যটি করেছেন যে সারা পৃথিবীতে সর্বনিম্ন খরচে বা স্বল্প ব্যয়ে এখানে উচ্চশিক্ষা সম্ভব, আমার জানা মতে সম্ভবত এই বক্তব্যটি সঠিক বক্তব্য। কেন বলি, আমি অনেককে ঠাট্টা করে বলি যে আমার বাবা যে পয়সা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মানে বেতন ভাড়া দিয়ে, সিট ভাড়া দিয়ে, আমি সেটা দিয়ে পড়েছি। আমার কন্যা সে একই অর্থ দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছে। প্রশ্নটা অন্যত্র। প্রশ্নটা হচ্ছে ব্যয় আপনার কম, কিন্তু আমরা কি শিক্ষার যে গুণগত মান, সেই গুণগত মানকে নিশ্চিত করতে পেরেছি? জবাবটা হচ্ছে না। আমরা এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি আর অজয়, আমরা দুজনে আবার যে কোনো কারণে হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে সম্পর্কিত, আমরা কি সেই মান নিশ্চিত করতে পেরেছি? জবাব হচ্ছে না। ব্যাপকভাবে যদি আপনি দেখেন বা মোটা দাগে যদি দেখেন, তাহলে আমি স্বল্প ব্যয়ের শিক্ষা, হ্যাঁ, এটা শিক্ষা বিস্তারে সহায়ক হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার যদি যে কাঙ্ক্ষিত ফল আমরা পেতে চাই, যেমন ধরেন আপনার শিক্ষিতের হার, সাক্ষরতার হার, এই সব ক্ষেত্রে আমরা কতখানি অগ্রগতি করে সাধন করেছি, এক। দুই নম্বর হচ্ছে উচ্চশিক্ষা মানুষ যে কারণে গ্রহণ করে, সেই উচ্চশিক্ষার মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে এই উচ্চশিক্ষা তো অর্থহীন। আপনি প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে MA ডিগ্রি পাশ করে বা MA ডিগ্রি নিয়ে বা MSc ডিগ্রি নিয়ে বেরোচ্ছে বা MCom ডিগ্রি নিয়ে বেরোচ্ছে। আপনি যদি মাঠ পর্যায়ে, মানে আমি বলছি ফিল্ড লেভেলে ওদের সঙ্গে কথাবার্তা বলেন, ওদের যে লেখাপড়ার যে আপনার মান, তাতে এটা আটকে উঠবার মতন। হ্যাঁ, হয়তো এর মধ্যে 5 to 10% ছেলে মেয়ে আছে যারা সত্যি সত্যি ভালো। এবং আরেকটা বিষয় আমি এখানে খুব প্রবলভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ভাষাগত মান, ভাষাগত যে দক্ষতা ছাত্রছাত্রীদের, আজকে সত্যি এটা দুঃখজনক পর্যায়ে পৌঁছেছে। আমরা না শিখতে পেরেছি বাংলা, শুদ্ধ বাংলা, না শিখতে পেরেছি ইংরেজি। অনেকে বলে যে ইংরেজি বিদেশি ভাষা, ঠিক আছে, ইংরেজি বিদেশি ভাষা, কিন্তু আমার মাতৃভাষা যেটি বাংলা, সেটাকে তো আমি শুদ্ধভাবে, সহজভাবে সেটা লিখতে, বলতে এবং উচ্চারণ করতে পারা উচিত। এর কোনোটাই কিন্তু আসলে সর্বজনীন নয়। তো কাজেই হ্যাঁ, শিক্ষার খরচ, শিক্ষা তো সরকারের দায়িত্ব, সব দেশে সরকারের বড় দায়িত্বের মধ্যে একটা হচ্ছে শিক্ষা জনগণের জন্য। কিন্তু শিক্ষার জন্য সরকার কাঠামোগত যে ব্যবস্থাগুলো করেছে, যেমন আপনি বললেন স্কুলের সংখ্যা বেড়েছে, বিনামূল্যে বই দেওয়া হচ্ছে, সবই মানলাম। এমনকি প্রাথমিক পর্যায়ে শিক্ষকদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, MPO ভুক্ত করা হয়েছে বা হচ্ছে। কিন্তু শিক্ষা কী জন্যে? শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি? শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি একটা ডিগ্রি? না, শিক্ষার মাধ্যমে আপনি আপনার মনোজগৎটা উন্মোচিত হবে, সম্প্রসারিত হবে, আপনি একজন সচেতন নাগরিক হবেন, বুদ্ধিমান মানুষ হবেন, আপনার জানাশোনার জগৎটা মানে বিস্তৃত হবে। সেখানে তো আমরা যেতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা বলে আমার কাছে মনে হয়। এবং আমরা যদি শিক্ষার গুণগত মানটাকে উন্নত করতে না পারি, তাহলে কিন্তু এই উচ্চশিক্ষা বা যে ধরনের শিক্ষার পেছনে সরকারের ব্যয় এবং অন্যান্য জিনিস, এগুলো কিন্তু হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে মনে হবে অর্থহীন। এটা বিশেষভাবে আরও উল্লেখযোগ্য এই কারণে বলছি, যেমন ধরেন এখন যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের ছাত্রছাত্রী, আমি প্রাথমিক বলবো না, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা, তারা আগামী 10 থেকে 15 বছর পরে বা সর্বোচ্চ 20 বছর না, 15 বছর পরে তারা রাষ্ট্র পরিচালনার একটা পর্যায়ে চলে যাবে। এই মানুষগুলো যদি তাদের প্রয়োজনীয় শিক্ষা, জ্ঞান, বুদ্ধি না থাকে,
তাহলে শুধুমাত্র সার্টিফিকেটধারী হয়ে যে আমি MA পাস, কাজেই আমি শিখেছি, এইটা মনে করাটা খুব ভুল হবে। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের মান কিন্তু নিচের দিকে চলে যাবে। এই ধরনের জনশক্তি দিয়ে একটা রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। অর্থাৎ শিক্ষা যেমন স্বল্প খরচে বা কম খরচে দেয়া হচ্ছে, ঠিক সেই সাথে শিক্ষার গুণগত মানটাও যে পড়ে যাচ্ছে সেটা আপনি বোঝাতে চাচ্ছেন মাহফুজুল্লাহ। অজয় দাশগুপ্ত, এই যে উচ্চশিক্ষার কথা আমরা যখন বলি, আমরা যখন ছেলে মেয়েগুলি ইন্টারমিডিয়েট পাস করছে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে যখন তারা উচ্চশিক্ষা নিতে যাচ্ছে, তারপরে শিক্ষার কথা নয় বাদই দিলাম, রিসার্চ করা, গবেষণা করা, PhD করা, সেগুলো বাদই দিলাম, সেই সুযোগ আছে কিনা বাংলাদেশে সেটা কতটুকু আছে আপনারা খুব ভালো মতো বলতে পারবেন। কিন্তু যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায়, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে যায় ছেলেমেয়েরা, তখন যে আসন সংখ্যা বা এই কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তার এগেনস্টে যে পরিমাণ, যে সংখ্যায় ছাত্রছাত্রী বের হয়, আসলে সেটা কি প্রতুল মনে হয় আপনার কাছে? এবং যখন এই ছেলে মেয়েগুলি এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে না পারে, তখন তো তাদেরকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দ্বারস্থ হতে হয়, এবং সেখানে গিয়ে আসলে খরচটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভবনটি যে নামে 7 মার্চ বা 7ই মার্চ যেভাবেই বলেন, এখানে যারা থাকবে তাদের জন্য এক ধরনের ঈর্ষা এখনও অনুভব করি। আমরা দুজনেই 50 বছর আগে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এই ভবনের যে কোনো ফ্লোরে উঠলেই সম্ভবত তারা 7ই মার্চ যে আমাদের স্বাধীনতার আহ্বান, সেই ভবনটিতে দাঁড়িয়ে, যে কোনো ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু তারা সেই সোহরাওয়ার্দী উদ্যান দেখতে পাবে। এবং বাংলাদেশের পতাকা প্রথম আনুষ্ঠানিকভাবে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং ছাত্রলীগ নেতারা মিলে বটতলায়, সেটা ওই ভবনের একেবারেই বিপরীত দিকে আর কি। সেটা আমাদের দেশে এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতার যে ভিত রচনা, মানুষকে অনুপ্রাণিত করা খুবই বড় ধরনের ভূমিকা রেখেছিল। এবং এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রশাসনে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষেত্রে বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সেরা সাংবাদিক, সেরা পেশাজীবী, সব কিছুর কিন্তু বড় একটি যোগান আসছে এই প্রতিষ্ঠান থেকে আর কি। এবং সেটা মান যত বাড়াতে হবে, ছাত্রাবাস একটা, কিন্তু আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা, উচ্চশিক্ষার ব্যয় বলেছেন, তিনি মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন। আপনি যেটা প্রসঙ্গ বললেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব ক্ষেত্রে কিংবা মেডিকেল কলেজে বা প্রকৌশলে অথবা আরেকটি জায়গা আছে যেখানে সার্টিফিকেট বাণিজ্য হয়, ভর্তি হচ্ছে, অর্থ ব্যয় করছে, সেমিস্টারের পর সেমিস্টার শেষ হচ্ছে, কিন্তু যে কাঙ্ক্ষিত শিক্ষা এটা পায় না। আপনি যেটা আসন সংখ্যা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মানে একটি আসনের জন্য 100 বা তারও বেশি প্রতিযোগিতা করে। কিন্তু অন্য একটা দিক দেখেন, এখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান আর বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ছাত্রছাত্রী প্রায় একই সমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আর একটা জায়গা হচ্ছে যে কলেজগুলোতে প্রায় 750 মতো কলেজে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলো পড়ানো হয়, অনার্স কোর্স বা মাস্টার্স, হ্যাঁ, সেইটা কিন্তু এই 750 কলেজে কোথাও 5টা সাবজেক্ট আছে, কোথাও 3টা আছে, কোথাও 20টা আছে, এগুলোতে পড়ানো হয়। সমস্যাটা কিন্তু হয়ে যাচ্ছে এই আসনে। আপনি যদি লন্ডনে যান, কেমব্রিজে আপনি কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে অনেকগুলো কলেজ, সেটা মিলেই বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, অনেকগুলো কলেজ মিলেই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভিন্ন চরিত্রের, অনেকটা অক্সফোর্ড চরিত্রের। এখানে আবাসিক হল, সেখানে থেকেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। আর অন্য উন্নত দেশগুলোতে হচ্ছে অনেকগুলো কলেজ, কাজেই কলেজগুলোতে পড়লে কোনো সমস্যা নেই। এই কারণে একই, সে সাংবাদিকতায়, গণযোগাযোগ সাংবাদিকতায় ডিগ্রি পাচ্ছে, কিংবা ইংরেজিতে পাচ্ছে, কিংবা অঙ্কে বা ভূগোলে বা পদার্থবিদ্যায় বা রসায়ন শাস্ত্রে পাচ্ছে। সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে মানের সমতা বজায় রাখা। সেই সমতাটা, আমাদের ছাত্র সংখ্যার কোনো অভাব নাই, সমস্যা হচ্ছে এই ছাত্রছাত্রীরা পাশ করে। আপনি ইউরোপে যাবেন, দেখবেন যে 8 পাশ করে বা এই গ্রেড 10 10ম গ্রেডে পড়াশোনা করে সব বিভিন্ন প্রতিষ্ঠানে, সে কৃষি খামারে চাকরিতে চলে যাচ্ছে, সে পরিবহনে চলে যাচ্ছে, সে নার্সিংয়ে চলে যাচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব পড়াশোনা করে এখন দেখা যাচ্ছে উচ্চশিক্ষার এমন একটা পর্যায়ে আমরা যাচ্ছি যে একটা পিয়নের জন্য আপনি চাকরি দেখবেন যে MA পাস,
এমএসসি পাস এসে কিন্তু হাজির হচ্ছে। আপনি একজন সেক্রেটারিয়াল কোর্স মানে সার্ভিসের জন্য আপনি আপনার সিইওর একজন সেক্রেটারি দরকার, উনি হয়তো অতীতে দেখা গেছে যে এসএসসি বা এইচএসসি পাস করলে এবং সেক্রেটারিয়াল সায়েন্সটা পড়লেই হতো। এখন কিন্তু এমএসসি প্লাস সেক্রেটারিয়াল সায়েন্স নিয়ে বা বিবিএ বা এমবিএ করা তারা এসে হাজির হচ্ছে। এই কর্মসংস্থানের বাজারটা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু মনে হবে যে লিখিব পড়িব মরিব দুঃখে, মানে দুঃখ বয়ে আসবে জীবনে। চ্যালেঞ্জটা কিন্তু তাইলে এই যে কলেজ বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বিশ্ববিদ্যালয় যে 750 কলেজে পড়ানো হচ্ছে, আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না ভর্তি হতে, সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে, সে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারছে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, তাকে সে কিন্তু ওই 750 কলেজে অনার্স পড়তে বা মাস্টার্স ডিগ্রি পড়তে যাচ্ছে। খরচটা কিংবা খরচ কিন্তু ওখানে বেশি না, সমস্যা হচ্ছে ওখানে মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যে জ্ঞানটি বিতরণ করতে পারবেন, ছড়িয়ে দিতে পারবেন, ওই কলেজগুলোতে দেখা যাচ্ছে যে আমার কিন্তু এই ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট প্রস্তাবই বিভিন্ন সময় বলেছি। ধরেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম কিংবা কাজল বন্দ্যোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াচ্ছে, কিংবা যারা পদার্থবিদ্যা পড়াচ্ছে, উনি যে লেকচারটা ওনার ক্লাসে দিচ্ছেন সেই ক্লাসটা একই সঙ্গে কেন আরও 50টা কলেজে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সম্প্রচার করা হবে না? তাহলে কিন্তু ওরা কাজল বন্দ্যোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, এখন এমিরেটাস অধ্যাপক বা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, উনি একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50 জন ছাত্রছাত্রীর সামনে ক্লাস নিচ্ছেন, লেকচার দিচ্ছেন। সেই লেকচারটা কেন একই সঙ্গে আধুনিক তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে বাংলাদেশের 750 কলেজে একযোগে প্রচার হবে না? তাহলে কিন্তু এই যে মানসম্পন্ন শিক্ষা, দক্ষ যোগ্য শিক্ষকের যে লেকচার, সেটা কিন্তু একসঙ্গে অনেক ছাত্রছাত্রী শুনতে পারে, পড়তে পারে। এই জায়গাটা আপনার ভর্তি হওয়াটা কিন্তু কোনো সমস্যা না, কারণ সে তো ডিগ্রি পাচ্ছে একই, অনার্সের ডিগ্রি পাচ্ছে বা 8ম সেমিস্টার, অনার্স অনেক জায়গা নাই এখন, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, বা মাস্টার্স, সে কিন্তু ডিগ্রিটা একই সার্টিফিকেট পাচ্ছে। আপনার লেখা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি এমএ বা এমএসসি বা বিকম বিবিএ ডিগ্রি পেয়েছেন বা এমবিএ ডিগ্রি পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও অধীনস্থ যত কলেজ আছে, এখন যে ঢাকার কতগুলো কলেজকে অধিভুক্ত করা হয়েছে, লেখা থাকে ঢাকা কলেজ থেকে পাশ করুক কিংবা নটরডেম থেকে পাশ করুক কিংবা ইডেন থেকে পাশ করুক, সব জায়গায় কিন্তু লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটা পেয়েছে। আলাদা লেখা থাকে না কিন্তু ইডেন কলেজ থেকে পেয়েছে, লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু মানে অনেক পার্থক্য। সেই মান যে পার্থক্যটা, ব্যবধানটা, সেইটা কমিয়ে আনার জন্য আমাদের সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে এই শিক্ষার সঙ্গে শ্রেণী বিভক্ত সমাজে একটা উন্নাসিকতার জগৎ তৈরি করা হয়েছে। যেমন ধরেন, এটা হয়তো শুনলে অনেকে মনক্ষুণ্ণ হবেন, একই পরীক্ষায়, মানে যেখানে চাকরির পাওয়ার পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট বা মাস্টার্স ডিগ্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন, জাহাঙ্গীরনগর বলেন, 3 জন যখন পরীক্ষা দিতে যাবেন বা নির্বাচনী ইয়েতে যাবেন, তখন কিন্তু যারা নির্বাচনী সভায় বসেন বা বোর্ডে বসেন, সেখানে কিন্তু তার প্রথম ইয়েটা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে যিনি পাশ করে এসেছেন তার প্রতি। এটা একটা খুব, যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ, যেখান থেকে এমবিএ এবং বিবিএ। সবাই বলে যে ওখান থেকে পাশ করা আর অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ পাশ করার মধ্যে একটা গুণগত পার্থক্য। কী গুণগত পার্থক্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে যারা পাশ করে বেরোন, তাদের চাকরি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে হয়ে যায়, তারা বেকার থাকেন না। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরোন তাদের থেকে, এই যে অজয় দাশগুপ্ত বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় রেসিডেন্সিয়াল, হ্যাঁ, আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো রেসিডেন্সিয়াল কনসেপ্টে তৈরি করা। আপনি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা শুনলে, আমার কথা শুনলে তারা মনক্ষুণ্ণ হবেন না। আমি তাদের মেধা, জ্ঞান, বুদ্ধির প্রতি করে, ওই যে একটা বললাম যে উন্নাসিকতার জগৎ তৈরি হয়েছে, দেখেন এখন নষ্ট হয়েছে। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে ঢাকা কলেজ, পশ্চিম পাকিস্তানে গর্ডন কলেজ লাহোরের, এই দুটি কলেজ বিখ্যাত ছিল একটি মাত্র কারণে, কারণ সেটা হচ্ছে পাকিস্তান সিভিল সার্ভিস যেটা ছিল, যেটা এখন বিসিএস অ্যাডমিন, তারা আরও অনেক বেশি ছিল। সর্বোচ্চ সংখ্যক সিভিল সার্ভিসে এন্ট্রি হয়েছে এই দুটি কলেজের ছাত্ররা, ঢাকা কলেজ এবং লাহোরের গর্ডন কলেজ। কেন? কারণ ঢাকা কলেজকে ওইভাবে তৈরি করা হয়েছে, গর্ডন কলেজকে ওইভাবে তৈরি করা হয়েছে। করার ফলে এই প্রক্রিয়া, উনি যেটা বললেন, এখন প্রফেসর আনিসুজ্জামানের মতন লোক বা ধরেন ডক্টর আহমদ শরীফের মতন লোক, এরা সব এসে, মানে
মানে শরীফ স্যার তো মারাই গেছেন, বা এরকম যারা আছেন সব কিন্তু এসে ভর্তি হয়েছেন ইন দি সেন্স যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছেন। আবার দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক আত্মাহুতি দিয়েছেন বা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির পর থেকে ওই যে বললাম যে একটা উন্নাসিকতার জগৎ তৈরি করা হয়েছে, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ শিক্ষাপীঠ, এখান থেকে যারা পাশ করে বেরোবে তারা অত্যন্ত মানে শিক্ষিত, ধীমান, বুদ্ধিমান হবে। এবং ওই শিক্ষকরা কিন্তু আমাদের জাতির এক ধরনের, আমাকে এটা ইংরেজিতে বললে আপনার সিম্বল অফ মানে কনসান্স, বিবেকের প্রতীক ছিলেন এরা। আজকে কিন্তু সেই অবস্থাটা নাই, এবং যার ফলে এই যে একটা গুণগত পার্থক্য হয়ে গেছে। আগে যেমন ধরেন যারা জেলা স্কুল থেকে পাশ করে বেরোতো, প্রত্যেক জেলা একটা করে জেলা স্কুল ছিল, এসএসসি পাশ করতো বা মেট্রিক পাশ করতো, সেই সব জেলা স্কুলের ছাত্রদের সঙ্গে এখন তো জেলা স্কুলগুলো আছে, তাদের ছাত্রদের আপনি মিলিয়ে দেখবেন যে, আমি সেই জন্য বলছি যে সরকারিভাবে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে শিক্ষায়, কিন্তু যে কাঙ্ক্ষিত মানটা অর্জন করা যাচ্ছে না। ইভিএম নিয়ে কথা বলবো বিরতির পরে, এসে একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। আইপি নিয়ে ব্যতীত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ। অজয় দাশগুপ্ত এবং মাহফুজুল্লাহ আছেন। কথা বলছিলাম, প্রসঙ্গ পাল্টে এবারের আলোচনাটাতে আসতে চাই, ইভিএম নিয়ে কথা বলতে চাই। গতকালও ইভিএম নিয়ে কথা হয়েছে, গত কদিন ধরেই ইভিএম নিয়ে কথা হচ্ছে। আজকে মির্জা ফখরুল ইসলাম যেমনটা বলছেন যে সরকার আসলে ইভিএম দিয়ে নিজেদের রক্ষা করতে চায়। সরকারের কি আসলে ঠিক সেই জায়গায় সরকার অবস্থান করছে যে ইভিএম দিয়ে নিজেদেরকে রক্ষা করতে হবে? এবং কাল একটি খবর পড়ছিলাম, সেটি হলো যে ইভিএম এ বিএনপি লুটপাটের একটা চিত্র দেখতে পাচ্ছে। ইভিএম এর সুবিধা অসুবিধা, কালকেও এই প্রশ্নটা আমি আমার অতিথিদের করছিলাম যে সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে বিএনপি না বলে ইভিএম আনতে হলে বা এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে যে লুটপাট হবে সেটি কেন আগে দেখছে, ইভিএম এর সুবিধা অসুবিধা কেন দেখছে না? মাহফুজুল্লাহ। ইভিএম ব্যবহারের দুইটা দিক আছে, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে কারিগরি। আপনি যদি রাজনৈতিকটা দেখেন তাহলে দেখবেন যে নির্বাচন কমিশন যাদের সঙ্গে আলোচনা করেছিল, এই বর্তমান নির্বাচন কমিশন, তাদের অধিকাংশই কিন্তু ইভিএম এই পর্যায়ে ব্যবহার না করার বিরুদ্ধে কথা বলেছিল। আর সাম্প্রতিক সময়ে সর্বশেষ আমি দেখলাম যে এরশাদ সাহেবও বলেছেন যে দেশে মানুষ ভালো করে টিপস সই দিতে পারে না, সেখানে ইভিএমটা প্রযোজ্য হবে না। এটা এখন ইভিএম ব্যবহার করবার জন্য যে প্রয়োজনীয় মানসিকতা, শিক্ষা, দীক্ষা, কারিগরি জ্ঞান প্রয়োজন, সেটা আছে কিনা সেটা আমাদের একটা দেখবার বিষয় আছে। তার চেয়েও বড় কথা হচ্ছে ভোটটা তো আসলে রাজনৈতিক দলগুলো হচ্ছে ভোটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদের একটা সর্বসম্মত মতামত না হলে যে কোনো জিনিসই ভোটের ক্ষেত্রে আপনি চালু করেন না কেন সেটা নিয়ে একটা ঝামেলা হবে। যেমন ধরেন অতি সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন ইভিএম সম্পর্কে সকল দলকে বৈঠকে ডেকেছিল, এই কল্প কিছুদিন আগে, সরকারি দল, বিরোধী দল সবাই ছিল সেখানে, কিন্তু তারা প্রত্যেকেই প্রশ্ন উত্থাপন করেছে এবং বলেছে যে যেসব মানে রাজ্যে ইভিএম দিয়ে ভোট হয়েছে সেগুলিতে ইভিএম বন্ধ করে দেওয়া উচিত। পৃথিবীর অন্যান্য বহু দেশে ইভিএম একবার চালু করে সরানো হয়েছে সেটা। এখন দ্বিতীয় হচ্ছে কারিগরি যে বিষয়টা, কারিগরি বিষয়টা হচ্ছে এর আগে একটা মেশিন আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে করা হয়েছিল, সেই মেশিনটা সম্পর্কে ত্রুটি ছিল। এইবার যে মেশিনটা করা হচ্ছে সেই মেশিনটা ফ্রান্স থেকে আনা হবে, ফ্রান্সের একটা কোম্পানি তৈরি করে দেবে এই সফটওয়্যার এবং অন্যান্য জিনিস, এবং এইখানে এসে মেশিন টুলস ফ্যাক্টরি যেটা আছে, মেশিন টুলস ফ্যাক্টরিতে এটা অ্যাসেম্বল করা হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছু অ্যাপ্রুভাল হওয়ার আগেই তারা 50 কোটি টাকা দিয়ে নির্বাচন কমিশন বেশ কয়েকটি মেশিন কিনেছে, যেটা আপনার তারা কোনো রকমভাবে জাস্টিফাই করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যত হাজার কোটি টাকার নির্বাচনী মানে এই মেশিন কেনার জন্য প্রকল্প দেওয়া হয়েছে সেইটা আসলে কতখানি জাস্টিফাইড, মানে যে কোনো ইনভেস্টমেন্টের অ্যাগেস্টে রিটার্ন কতখানি, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে এই মেশিনের মাধ্যমে বেশ কতগুলো আপনার ত্রুটি আছে, সেই ত্রুটিগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে ওখানে যে পোল কার্ডটা থাকবে সেই পোল কার্ড ডুপ্লিকেশন সম্ভব। দ্বিতীয় হচ্ছে এটা রিমোটলি করা সম্ভব, যদিও নির্বাচন কমিশন বলছে যে প্রত্যেকটা মেশিন আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। এবং আমাদের দেশে বহু নাগরিকের এখন পর্যন্ত প্রপার আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই। তো তারা কি বলছেন, যেটা তারা দেখিয়েছেন বলে শুনেছি, ন্যাশনাল আইডি কার্ড ছাড়া গেলে
ন্যাশনাল আইডি কার্ড দিয়ে গেলে তারা বলছেন যে দেখালে সঙ্গে সঙ্গে ছবি আসবে, ন্যাশনাল নাম্বার আসবে, তখন উনি বুঝবেন যে উনি ভোট দিচ্ছেন। তো যার ন্যাশনাল আইডি কার্ড নাই তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে হচ্ছে যে উনি যাওয়ার পরে ওনার কথা বললে যিনি অ্যাসিস্ট্যান্ট বা রিটার্নিং অফিসার থাকবেন, বা মানে প্রিজাইডিং অফিসার থাকবেন ওই কেন্দ্রে, তিনি তার আঙ্গুলের ছাপ দিয়ে ওপেন করে ভোটের ব্যবস্থা করতে পারবেন। তারপরে যে সমস্ত টেম্পারিংয়ের কথা বলা হয়, টেম্পারিংয়ের কথা বলা হয় যে 50টা পর্যন্ত হয়তো ভোট দেখা গেল একরকমভাবে পড়ছে, তারপরেই দেখা গেল যে আপনি যেই বাটনেই চাপ দেন না কেন সেই বাটনেই আপনার ভোট একটা নির্দিষ্ট মানে পূর্ব চিহ্নিত একটা মার্কায় চলে যাচ্ছে। এইসব অভিযোগগুলি কিন্তু উত্থাপিত হয়েছে। এখন এইসব অভিযোগ উত্থাপিত হওয়ার পরে আপনার অনেকে বলছেন যে এটা সহজ হবে। এই যে আপনার সিটি কর্পোরেশনের নির্বাচনে সেখানেও কিন্তু দেখা গেছে যে ইভিএম ব্যবহার করার পরে বেশ কিছু জায়গায় ইভিএম আটকে গেছিল, সেখানে ভোট গ্রহণ বিলম্বিত হয়েছে, এরকম বহু মানে ঘটনা আছে। আমি বলছি যে এরকম অসংখ্য অনেকগুলো বিতর্ক আছে বা পয়েন্ট আছে এই ইভিএম সম্পর্কে। ঠিক নির্বাচনের আগের মুহূর্তে এটা করবার ফলে মানুষের মনের মধ্যে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে। এই সন্দেহের ফলে সবাই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশন যেখানে আগে তারা বলেছেন যে সকলের সিদ্ধান্তের বা সর্বসম্মত মতামতের ভিত্তিতে তারা ইভিএমের সিদ্ধান্ত নেবেন, হঠাৎ করে এই নির্বাচনের 3 মাস আগে বা 4 মাস আগে এটা তাদের প্রয়োজন কেন হলো, কি কারণে হলো? এটা কি এই জন্যই লোকে দূরভিসন্ধির প্রশ্নটা উত্থাপন করেছেন। রাজনীতিবিদরা কীভাবে সেটা তো, কিন্তু আমি বলছি যে দূরভিসন্ধির জায়গাটা হচ্ছে ওই জায়গায়। এবং আপনি তো পূর্বানুমোদন ছাড়াই আপনি 50 কোটি টাকার বিনিময়ে মেশিন নিয়ে এসছেন, এখন সেই মেশিন যদি ব্যবহার না করা হয় শেষ পর্যন্ত, তাহলে এই যে 50 কোটি টাকা, আমি যে বড় 4,500 কোটি টাকার যে বড় প্রকল্প সেটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর এই যে 50 কোটি টাকা আপনি এনেছেন, এইটার গচ্চাটা কে দেবে? এটা গচ্চাটা তো মানুষকে দিতে হবে, জনগণকে দিতে হবে। তো আমার আপনার টাকা, এটা তো তাদের নির্বাচন কমিশনের খামখেয়ালির টাকা না যে আমার ইচ্ছে হলে আমি নিয়ে আসলাম। আর আপনি যেইভাবে এটা করেছে ওরা, এরপরে যদি তারা কেনে তাহলে আর নতুন করে তাদের টেন্ডারিং করতে হবে না। ওই যে ফরাসি কোম্পানির থেকে, ফরাসি কোম্পানির যে টেকনোলজিটা ওইটা ফরাসি কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে, আপনার আমার নিয়ন্ত্রণে থাকবে না। কারণ এখানে এমটিএফ যেটা মেশিন টুলস ফ্যাক্টরি, ওরা এটাকে অ্যাসেম্বল করবে, অন্য কোনো কাজ করবে না। এখন ওই টেকনোলজিটা 100% যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে ওই টেকনোলজিকে টেম্পার করাটা অনেক সহজ হবে, এবং ওটার গ্যারান্টি কে দেবে যে এটা টেম্পার হবে না? এই গ্যারান্টার তো কেউ নাই। তো গ্যারান্টার যদি না থাকে তাহলে আমি কেমন করে করব? এইসব অসংখ্য প্রশ্ন আছে। সেই কারণে যেটা সবচেয়ে বড় প্রশ্ন আর কি আমার কাছে, সেটা হচ্ছে যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করবার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য বহু দেশে এটা নিয়ে বিতর্ক হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। জার্মানিতে তো ব্যক্তিগত গোপনীয়তা ফাঁস হয়ে যায় বলে তারা ইভিএম প্রত্যাহার করে নিয়েছে। সেইখানে সকলের সর্বসম্মত মতের ভিত্তিতে ইভিএম চালু করা উচিত। না হলে আপনি যখনই জোর করে নির্বাচন কমিশন এটা করতে যাবেন তখন এটা এক ধরনের ছেলে খেলা বা ইয়ার্কির পর্যায়ে চলে যাবে। অজয় দাশগুপ্ত, যেমনটা মাহফুজুল্লাহ বলছিলেন যে এই হঠাৎ করে আসলে নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত নিচ্ছে ইভিএম নিয়ে আসার, যেখানে বড় একটি রাজনৈতিক দলের, বেশ কয়েকটি রাজনৈতিক দলেরই আসলে অমত রয়েছে ইভিএম সম্পর্কে। তো সেক্ষেত্রে আসলে কেন হঠাৎ করে নির্বাচন কমিশনের এই খেয়াল চাপলো যে ইভিএম এই নির্বাচন হতে হবে? এই যে 7 দিন ধরে আমরা সবাই আলোচনা করছি দেশের আর কোনো সমস্যা যেন নাই। আপনি গত 6 মাস যদি ধরেন দেখবেন যে একসময় আলোচনা ছিল যোগে এবং খালেদা জিয়া 6.5 মাসের বেশি হয়ে গেছে কিন্তু উনি জেলে আর কি। এখন এটা খুব কেউ আর আমরা নিয়মিত আলোচনায়, একটা সময় মনে হলো যে কিশোরীদের রাজপথে বিক্ষোভ এটাই দেশের একমাত্র সমস্যা আর কি। একটা সময় মনে হলো যে ঈদে কেমন করে বাড়ি যাবে, কেমন করে ফিরবে। তার মানে কি নির্বাচন কমিশন আমাদেরকে একটা নতুন খোরাক দিল আলোচনা করার, সেজন্যই আলোচনা করতে চাই। না, ব্যাপারটা ধরেন কয়েকটা সিটি কর্পোরেশনে তো প্রয়োগ হয়েছে, তাই না? খুব হয়তো 1-2টা কেন্দ্রে বা কেউ, কিন্তু আমি গতকাল চট্টগ্রামে একজনকে জিজ্ঞেস করেছিলাম, প্রকৌশলী তিনি, কিন্তু উনি এবার টিআইবির সঙ্গে জড়িত। আমি বললাম যে ওই 2টা কোনো অভিযোগ আছে কিনা, বলে যে নাই। আমি বললাম যে 2টাকে তাহলে 50টা করতে সমস্যা কোথায়? আপনি বলতে পারেন যে তুমি পারবা কিনা এসি বলো, যে তোমার এই সময় আছে, এই এত প্রশিক্ষণ দিতে হবে, তুমি তোমার এই সক্ষমতাটা ঠিক আছে কেন বলো। প্রযুক্তি নিয়ে কথা বলার তো দরকার নেই। আপনাদের যেটা বললেন যে সক্ষমতা, অনেকে ধরেন একজন যিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য, তিনি বলছেন যে এত কম সময়ের মধ্যে পারবেন না, সেটা নিয়ে আলোচনা করুক তারা, বা সেটা নিয়ে আমরা শর্ত উপস্থাপন করি, তাই না? আর ভোট আমি একটা জায়গা দেব, তাইলে এই যে সিটি কর্পোরেশনগুলোতে সিলেটে হয়েছে, চট্টগ্রামে 2বার হয়েছে, তো
তাই না? সেখানে তো কেউ কোনো অভিযোগ করেনি, করেছে যে এটা মানে টেম্পার্ড হয়েছে? তাহলে এই 2টাকে 100টা জায়গায় নিতে অসুবিধা কি, বা 50টা আরো 1000 জায়গায় নিতে অসুবিধা কি? আমরা বলতে পারি যে হ্যাঁ, আপনি সক্ষমতা আছে কিনা সেটার প্রমাণ দিন, আপনি 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে প্রশিক্ষণ দিতে পারবেন কিনা সেটা প্রমাণ দিন। এখন ভোট ইভিএমে যদি কারচুপি হয়, সেই কারচুপি তো বাংলাদেশের গত 50-60 বারের নির্বাচন, আইয়ুব খান কেমন করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, জিয়াউর রহমান কেমন করে ক্ষমতায় এসেছেন সামরিক, আজকে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী, এরশাদ সাহেব কেমন করে ক্ষমতায় এসেছেন, ওটা ইভিএম থাকা না থাকার কিছু আসে যায়? ওটা জোর জবরদস্তি করে 1986-এ শেখ হাসিনা 8 দল নিয়ে ইলেকশন করছেন, তারা 2/3 মেজরিটি পাবেন যখন, তখন এই ব্যালট বাক্সগুলো ঢাকায় এনে, ওখানে তো কাগজে ছিল, ইভিএম তো ছিল না, ঢাকায় এনে গণনা করে 73 সালে খন্দকার মোস্তাক, যিনি পরে বঙ্গবন্ধুকে হত্যা করলেন, তার পরিবারের শিশু নারী সবাইকে হত্যা করলেন, সেটা আওয়ামী লীগ করতো, নির্বাচনে হেরে গিয়েছিলেন, তারপরে তা কারচুপি করে তিনি জিতে গেলেন আর কি। কাজে ইভিএমটা তো বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে মানুষ যাতে তার ভোট যিনি দিতে চান, লাইনে দাঁড়ান, ভোট দিবেন, সেটা ইভিএমে দিক, কাগজে দিক, সিস্টেমটা কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে, কেউ যেন ইভিএমের মেকানিজমটা দখল করতে না পারে, বা ইভিএমের পাশে দাঁড়ায়া বলতে না পারে যে ওই জায়গাটায় দাও। তো এরশাদ সাহেব তো বলে গেছিলেন যে আমি দেশের সব মানুষকে শিক্ষিত করছি, এখন আবার বলেন কেন যে মানুষ টিপসই ঠিকভাবে দিতে পারে না? তো তাহলে তখন ওই কথা বলছিলেন কেন? ব্যাপারটা হচ্ছে নির্বাচন আমাদের হতে হবে, নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে, সব দল অংশগ্রহণ করতে হবে, সবাই যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। সেইখানে কি কি বিঘ্ন আছে সেটা নিয়ে কথা হতে পারে। সেটা নিয়ে বিএনপি যেমন বলছে যে মওদুদ সাহেব দেখেন আইনমন্ত্রী ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সংসদের কয়েকবার সদস্য ছিলেন, ব্যারিস্টার, বলতেছেন যে আইনি প্রক্রিয়া বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না। তো যদি আইনি প্রক্রিয়া, তো আইনের উপরে তো কিছু হতে পারে না, আপনি আইনি প্রক্রিয়ায়, আর হ্যাঁ হতে পারে আইয়ুব খানও তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছিল, তো জনগণ মনে করেছে যে এটা ঠিক না, সেটা যদি পারে সেটা ভিন্ন। কিন্তু ইভিএম এর উপরে ভর করে কোন দল ক্ষমতায় আসবে সেটা তো বাস্তবসম্মত রাজনৈতিক যুক্তি হলো না, এইটা মেঠো যুক্তি হলো। আসলে বিএনপি বলছে যে আওয়ামী লীগের আসলে বিএনপি ভীতি রয়েছে, কিন্তু বিএনপি বারবার এই ইভিএম কিংবা নির্বাচন কমিশনের উপরে যে মানে নির্বাচন কমিশনকে আসলে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো, এটা তো আসলে বিএনপি বারবারই করছে। এটাই কি মানে ইভিএমটা কি ওই ইভিএমটা এখন আছে, এর আগে আরেকটা ইস্যুতে করেছে, তার আগে আরেকটা ইস্যুতে করেছে। এটা কি আসলে নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করার জন্য ইভিএম নিয়ে তারা কথা বলছে? তারা তো বারবার বলেছে এই নির্বাচন কমিশন দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এবং তাদের একটা দাবি দেখেন, বিএনপি কিছুদিন আগে কি দাবি করেছে যে নির্বাচনে তারা যাবে শর্তকেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, একটা নির্বাচনকালীন সরকার করতে হবে নিরপেক্ষ ইত্যাদি, এই নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে। এখন দেখেন দাবি মূলটা চলে গেছে যে তফসিল ঘোষণার আগে ইভিএমটা কিন্তু আলোচনায় মূল এসেছে। এবং সেটা যদি বলেন একটা রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল বা বিরোধী, তার কিন্তু এইটা হলো দেখেন এক ধরনের, কিন্তু মনে হচ্ছে যে বিএনপি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে কি চাইছে না, উল্টায় বলেন, ইচ্ছা অনিচ্ছা, না না উল্টায় বলেন আর কি, যে আওয়ামী লীগের দিক থেকে বলেন তারা কিন্তু এই বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা তার ওই ধরনের একটা সহায়ক সরকার চাই, ওইটা বাদ দিয়ে কিন্তু পড়ে আছে এখন গত 7 দিন ধরে ইভিএম নিয়ে। তো আওয়ামী লীগের যদি বলেন যে মূল এজেন্ডা থেকে এই যে এই মাসে সেপ্টেম্বর শেষ হইলে অক্টোবরের প্রথমে, এমনকি সেপ্টেম্বরেও নির্বাচনকালীন সহায়ক সরকার, মানে নির্বাচনকালীন সরকার যেটা সংবিধানে আছে সেটা করে ফেলতে পারেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার এই যারা সংসদ সদস্য আছে। বিএনপি কিন্তু এই প্রক্রিয়ার বাইরে। বিএনপি যদি 10ম সংসদে অংশগ্রহণ করতো, সেখানে কিন্তু তাদের প্রতিনিধি ছিল সংসদে, তারা ওই সরকারে থাকতে পারতো, সেটা তারা প্রত্যাখ্যান করলো যে আমরা নির্বাচনে যাব না, আসেও না। এখন দেখেন বিএনপি বলছিল কি আমরা নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা দেব। 1 বছর আগে কিন্তু খালেদা জিয়া প্রেস কনফারেন্স করে বলেছেন, কোথায় সেই রূপরেখা? নাই। এখন গভর্নমেন্ট কিন্তু প্রস্তুত হয়ে আছে নির্বাচনকালীন সরকারের জন্য। বিএনপি ওই আলোচনাটা, ওই এজেন্ডা বাদ দিয়ে কিন্তু পড়ে গেল
ইভিএম নিয়ে, এবং সেটা যদি বলেন যে একটা রাজনৈতিক কৌশল যদি আওয়ামী লীগের বলেন, খুবই সফলভাবে এই জিনিসটাকে কিন্তু তারা সামনে আনতে পেরেছে আর কি। পত্রিকার খবরগুলো আমি 3টা বাক্য যোগ করব, খুব বেশি না। অজয় দাশগুপ্ত যেভাবে ইভিএমকে ব্যাখ্যা করেছেন সেটা যদি মেনেও নেই, এখানে দূরভিসন্ধির, নির্বাচন কমিশনের দূরভিসন্ধির প্রশ্নটা 2টা কারণে এসছে। প্রথম কারণ হলো, আপনারা যা সবাই মনে আছে, আমাদের কদিন আগে নির্বাচন কমিশনার বললেন সুষ্ঠু নির্বাচন হবে, করতে পারবো কিনা সন্দেহ আছে। যেই মুহূর্তে নির্বাচন কমিশন বলে দেন, প্রশ্ন উত্থাপন করেন যে সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা, তখন কিন্তু নির্বাচন কমিশনের সততা সম্পর্কে মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে। প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, এক। দ্বিতীয় হচ্ছে, নির্বাচন কমিশনে এই মুহূর্তে এমন কোনো ব্যক্তি নাই নির্বাচন কমিশনার যার ইভিএম সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা আছে। তৃতীয় হচ্ছে, যখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল, তো সেই সম্পর্কে তারা একটা বইও প্রকাশ করেছে। সেখানে আপনি গেলে দেখবেন যে 37টি দলের মধ্যে 27টি দল ইভিএম এখন ব্যবহার করার বিরুদ্ধে কথা বলেছে। এটা হচ্ছে। আর ওই যে উনি বললেন যে আইনি প্রক্রিয়া, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে মওদুদ সাহেব বলেছেন, হ্যাঁ উনি আইনজীবী হিসেবে বলেছেন। প্রশ্নটা কেন উঠেছে? একটা কারণে প্রশ্নটা উঠেছে যে আমাদের দেশে বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে যত রকমের নাটক করেছে আদালত, অন্য কোনো জামিনের ব্যাপারে এরকম নাটক করে না। আপনি জামিনের জন্য অ্যাপ্লাই করেছেন, আদালত বলবে দিলাম অথবা দিলাম না। আজকে শুনানি শেষ, 15 দিন পরে এটা রায় দেব, 20 দিন পরে রায় দেব। এইসব কারণেই কিন্তু মানুষের মনের মধ্যে প্রশ্নটা দেখা দিয়েছে যে জামিন নিয়ে এই নাটকটা কেন করা হচ্ছে। এই নাটক না করলে অনেক আগে তার জামিনের প্রক্রিয়াটা শেষ হয়ে যেত। এখন এটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করে, সেই জন্যই এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং সেই জন্যই এই ধরনের বক্তব্যগুলো আসছে। এই না, সেটা যদি অন্যভাবে দেখেন, খালেদা জিয়ার মামলা যখন বছর পর বছর চলছে, খালেদা জিয়া একদিন তার আইনজীবী বলেছে আজ আমি পারবো না শুনানি করতে, আরেকদিন বলছেন খালেদা জিয়া অসুস্থ, আরেকদিন বলছেন যে হরতাল আছে যাব না। সেটাও তো একই ধরনের আইনি প্রক্রিয়া বিএনপি করেছে। তাকে যদি আপনি অপরাধী বলেন বা তাকে যদি অভিযুক্ত বলেন, তার এইটা আইনে স্বীকৃত অধিকার, সময় চাওয়াটা। একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিয়ে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে সেগুলো জেনে নেব। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমরা এখন দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো কি ধরনের সংবাদ দিচ্ছে। শুরুতে আছে bdnews24.com আমাদের সাথে। শুরুর খবরটি হচ্ছে খালেদার মুক্তি, হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচন নয়। বিএনপি বলছে আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে সম্মেলন ছিল নয়াপল্টনে, যে এটি ছিল, সেখানে অনেকদিন পরে একটু বড় সেখানে সমাবেশ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাটি বলেছেন। সমাবেশ করেছে। এরপরে হচ্ছে চলন বিলে নৌকাডুবি, 3 লাশ উদ্ধার, শিল্পকর্মে জাতীয় সংস্কৃতি ফুটিয়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির, ইয়াবা পাচারে এসআই গ্রেপ্তার, নয়াপল্টনে জনসভা থেকে খালেদার মুক্তির দাবি জানানো হয়েছে। মানুষ উন্মুখ ভোটে একটি মহল ষড়যন্ত্রে, মোহাম্মদ নাসিম বলেছেন কথাটি। এছাড়া টেরিজা মেকে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশের যাবজ্জীবন, রাজশাহীতে 1 কেজি হেরোইন ফেলে পালালো পাচারকারী, রোহিঙ্গা প্রশ্নে নির্বাক বিমস্টেক, সিলেটে প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরি মেরে খুন। এই ছিল মোটামুটি bdnews24.com এর সংবাদগুলি। এছাড়া সমকাল আছে আমাদের সাথে। শুরুর সংবাদটি খালেদার মুক্তি ছাড়া নির্বাচন নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। যদিও আইনি প্রক্রিয়ায় তার মুক্তি কতটুকু সম্ভব এবং কিভাবে সম্ভব আসলে সেটি তারা পরে নিশ্চয়ই জানাবেন। ইভিএম চাপিয়ে দেওয়া উচিত নয়, এরশাদ সাহেব বলছেন যেটি কথা। তারপর নেত্রকোনায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত 4, সাব্বিরকে 6 মাস নিষিদ্ধের সুপারিশ বিসিবির। গত মাস ধরে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নারী সম্পর্কিত বিভিন্ন ধরনের কেলেঙ্কারি যদি আমরা বলতে চাই, তো সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে বেশ আমি কেলেঙ্কারি বলবো না, এটা একেবারে ব্যক্তিগত বিষয়। কারণ আন্তর্জাতিক মহলে যদি আপনি দেখেন, আন্তর্জাতিক মহলে কোন ক্রীড়া ক্ষেত্রে যারা সফল আর কি, সেটা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, টেনিস বলেন, কোথাও এই ধরনের নাই, এটা কেউ বলতে পারবে না। তা আমাদের 2-1 ক্রিকেটারের তাদের যদি ব্যক্তি জীবনে এরকম ঘটনা ঘটে, এটা নিয়ে বিসিবির এত বড় উদ্বেগের আমি কোনো কারণ দেখি না। 6 মাসের জন্য সাব্বিরকে আসলে নিষিদ্ধ করার, তার যদি মামলা হয়, তিনি মামলা হলে তিনি আদালতে যাবেন, আদালতে তার শাস্তি হলে তিনি জেল খাটবেন, তাতে বিসিবির তো কিছু করার না। এটা তো আপনি ক্রিকেটে যখন আন্তর্জাতিকভাবে আমার একমাত্র খেলা তো যেখানে আমরা বিশ্বকাপ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছি, কাজে এখানে কিন্তু খেলোয়াড় বলেন, স্টাফ বলেন, কোচ বলেন, সংগঠক বলেন,
সবাইকে কতগুলো আমাদের সামাজিক অনুশাসন নীতিমালা, আপনি কেউ ইচ্ছে করলে একজন 5টা বিয়ে করতে পারে, কিন্তু আইন কানুন ইত্যাদি থাকবে। আসলে বাংলাদেশের একেবারে সেই ছোট থেকে বড় পর্যন্ত সকলেই আইকন মানে, তাদেরকে ফলো করে। এই কারণে কিন্তু বিসিবি কে বা আমাদের যারা তাদের কিন্তু নজর একটা থাকতে হয়, কতগুলো নীতিমালা আচরণ বিধি মেনে চলার জন্য তাদেরকে কিন্তু বন্ড দিতে হয়। এদেরকে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট বিনিয়োগ হয়, এদের চিকিৎসা, এদের অনেক কিছু কিন্তু আজকাল রাষ্ট্রীয় সম্পদের মতোই তারা অনেকটাই। যাই হোক, অজয় দাশগুপ্ত, রাষ্ট্রীয় সম্পদ হলে স্ত্রীকে বা স্বামীকে ত্যাগ করা যাবে না, এটা আমি মারধর করতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ আপনাদেরও।